হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর অফ স্টাডিজ এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অফ স্টাডিজ, অফ মানে এখানে অ্যাবাউট অর্থাৎ সম্পর্কে, আর স্টাডিজ মানে পড়াশোনা বা অধ্যয়ন। তাহলে অফ স্টাডিজ মানে কি হলো? পড়াশোনা সম্পর্কে। লিখেছেন ফ্রান্সিস বেকন। প্রথমেই আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপরে আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, ফ্রান্সিস বেকন 1561 to 1626 was an English philosopher, statesman and essayist. ফ্রান্সিস বেকন, যার সময়কাল ছিল 1561 থেকে 1626 খ্রিস্টাব্দ পর্যন্ত, ছিলেন অ্যান্ড ইংলিশ ফিলোসফার, একজন ইংরেজ দার্শনিক, স্টেটসম্যান মানে রাষ্ট্রনায়ক, অ্যান্ড এসেইস্ট এবং প্রবন্ধকার। হি ইজ ওয়াইডলি রিগার্ডেড, তিনি ব্যাপকভাবে সমাদৃত বা তিনি ব্যাপকভাবে বিবেচিত অ্যাজ হিসেবে, কি হিসেবে? ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স, অন্যতম একজন পথিকৃৎ হিসেবে, অফ দ্য সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক পদ্ধতির, অ্যান্ড মেড সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশনস, এবং তাৎপর্যপূর্ণ অবদান রেখেছিলেন টু ভেরিয়াস ফিল্ডস অফ নলেজ, জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে, ইনক্লুডিং, তার মধ্যে কী কী ছিল? ফিলোসফি মানে দর্শন, পলিটিক্স রাজনীতি, অ্যান্ড সায়েন্স এবং বিজ্ঞান। দ্য এসে অফ স্টাডিজ ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1597। অফ স্টাডিজ এই এসেটা বা এই প্রবন্ধটা ওয়াজ ফার্স্ট পাবলিশড, প্রথম প্রকাশিত হয়েছিল ইন 1597, 1597 সালে। ইন দ্য এসে, এই এসেতে বেকন ফোর্সফুলি কমেন্টস, বেকন জোরের সঙ্গে মন্তব্য করেন অন দ্য ভ্যালু অফ রিডিং, রাইটিং অ্যান্ড লার্নিং। রিডিং মানে কি? পঠন, রাইটিং মানে লিখন বা লেখা, এবং লার্নিং মানে শিখন বা শেখা। তাহলে পড়া, লেখা আর শেখা, এই তিনটে বিষয়ের ওপর, এই তিনটে বিষয়ের যে মূল্য, ভ্যালু বা মূল্যবোধের ওপর তিনি জোরের সঙ্গে মন্তব্য করেছেন। এবার মেন টেক্সটে চলে এসো। বলছে, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। স্টাডিজ মানে পড়াশোনা বা অধ্যয়ন, সার্ভ ফর প্রদান করে, কি প্রদান করে? ডিলাইট আনন্দ, অর্নামেন্ট মানে অলঙ্করণ, অ্যান্ড এবিলিটি এবং সামর্থ্য। ডিলাইট মানে তো বুঝতেই পারছো আনন্দ, অর্নামেন্ট, অর্নামেন্ট মানে অলঙ্করণ। অলঙ্করণ বলতে কি বোঝানো হচ্ছে? যেমন মহিলারা অলঙ্কার পরে, সেই অলঙ্কার তাদেরকে কী করে? তাদের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। তেমনই এখানে অলঙ্করণ বলতে ভাষার অলঙ্করণের কথা বলা হয়েছে। মানে একজন পড়াশোনা জানা শিক্ষিত মানুষ যখন কথা বলে, তার কথার মধ্যে অনেক অলঙ্করণ থাকে, খুব সুন্দরভাবে তার কথাগুলোকে সেই মানুষটি উপস্থাপন করে তার সামনের জনের সামনে। তো সেটাকে বলা হচ্ছে অলঙ্করণ, মানে ভাষার প্রয়োগ। অ্যান্ড এবিলিটি, এবিলিটি মানে সক্ষমতা বা সামর্থ্য। কিসের সামর্থ্য আমরা আগে দেখতে পাবো। এরপর বলছে, দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। দেয়ার চিফ ইউজ, দেয়ার বলতে এখানে স্টাডিজের কথা বলা হয়েছে। পড়াশোনা বা অধ্যয়নের চিফ ইউজ মানে মুখ্য যে ব্যবহার, ফর ডিলাইট আনন্দের জন্য, ইজ সেটা থাকে, কোথায় থাকে? ইন দ্য প্রাইভেটনেস মানে একাকিত্বের মধ্যে বা নির্জনতার মধ্যে, অ্যান্ড রিটায়ারিং এবং অবসরের মধ্যে। অর্থাৎ একজন মানুষ যিনি স্টাডিজ বা অধ্যয়ন করেন বা পড়াশোনা করেন, সেটা কোন সময়? যখন তার প্রাইভেটনেস বা তার নির্জন থাকেন, তিনি একাকী থাকেন, এবং যখন তিনি রিটায়ার করেন, সেই অবসরে যখন তিনি পড়াশোনা করেন, সেই পড়াশোনার মধ্যে সেই ডিলাইট বা আনন্দটা থাকে। ফর অর্নামেন্ট মানে এই যে অলঙ্করণ বিষয়টা, সেটা কোথায় থাকে? ইজ ইন ডিসকোর্স, ডিসকোর্স মানে কথোপকথন, মানে যখন একজন মানুষ অন্যজনের সঙ্গে কথা বলে বা কথোপকথন করে, সেই কথোপকথনের মধ্যে সেই অর্নামেন্ট বা অলঙ্করণটা থাকে, অর্থাৎ তার কথার মধ্যে, তার ভাষার প্রয়োগের মধ্যে সেই অলঙ্করণটা থাকে। অ্যান্ড ফর এবিলিটি, এবং এবিলিটির জন্য বা সামর্থ্যের জন্য, এই সামর্থ্য কোথায় থাকে? ইজ ইন দ্য জাজমেন্ট মানে বিচার বিশ্লেষণের মধ্যে, অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, ডিসপোজিশন মানে পরিচালনা, আর বিজনেস মানে ব্যবসা, এবং ব্যবসার পরিচালনার মধ্যে এবং বিচার বিশ্লেষণের মধ্যে এই সামর্থ্য থাকে। অর্থাৎ যে পড়াশোনা করে বা অধ্যয়ন করে, সেই অধ্যয়ন বা পড়াশোনা তার মধ্যে একটা বিচার বিশ্লেষণের ক্ষমতা তৈরি করে দেয়, এবং কোনো ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও তাকে কিন্তু সাহায্য করে। তো সেই জন্যই বলছে যে সেই এবিলিটি বা সামর্থ্য থাকে বিচার বিশ্লেষণের মধ্যে এবং ডিসপোজিশন অফ বিজনেস ব্যবসার পরিচালনার মধ্যে। ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, এখানে ফর মানে বিকজ অর্থাৎ কারণ এক্সপার্ট মেন বা দক্ষ মানুষেরা ক্যান এক্সিকিউট মানে কার্য সম্পাদন করতে পারে, এক্সিকিউট মানে কার্য সম্পাদন করা, অ্যান্ড পারহ্যাপস এবং সম্ভবত, জাজ মানে বিচার করে, অফ পার্টিকুলার্স খুঁটিনাটি বিষয়, ওয়ান বাই ওয়ান এক এক করে। বাট দ্য জেনারেল কাউন্সিলস, জেনারেল মানে সাধারণ, আর কাউন্সিলস মানে মতামত, অর্থাৎ সাধারণ মতামত বলতে বোঝানো হয়েছে সাধারণ মানুষের যে মতামত।
তো সেই সাধারণ মানুষের মতামত অ্যান্ড দ্য প্লটস এবং পরিকল্পনা অ্যান্ড মার্সেলিং অফ অ্যাফেয়ার্স, এবং অ্যাফেয়ার মানে কাজ আর মার্সেলিং মানে পরিচালনা, এবং কাজের যে পরিচালনা বিভিন্ন কাজ তারা যেগুলো করে, কাম বেস্ট মানে সবচেয়ে ভালো হয় ফ্রম দোজ তাদের থেকে, দ্যাট আর লার্নড যারা শিক্ষিত হয়। অর্থাৎ যারা এক্সপার্ট মেন বা জ্ঞানী মানুষ তারা তো খুব সুচাতুরভাবে খুব সুদক্ষভাবে তাদের কার্য সম্পাদন করতে পারে, এক্সিকিউট করতে পারে, বা কোনো পার্টিকুলার্স বা খুঁটিনাটি বিষয় জাজ করতে পারে, বিচার বিশ্লেষণ করতে পারে। কিন্তু যারা জেনারেল কাউন্সিলস হয়, অর্থাৎ যারা সাধারণ মানুষ যাদের মধ্যে অতটাও পড়াশোনা নেই, যারা অতটাও শিক্ষিত নয়, তারা যে সমস্ত পরিকল্পনা করে, যে সমস্ত কাজগুলোর দায়িত্ব নেয়, পরিচালনা করে, সেই সাধারণ মানুষদের মধ্যে তারাই সেই কাজগুলোকে সবচেয়ে ভালোভাবে করতে পারে যারা লার্ন বা শিক্ষিত হয়। টু স্পেন্ড মানে অতিবাহিত করা বা ব্যয় করা, টু মাচ টাইম অত্যধিক সময়, ইন স্টাডিজ পড়াশোনার মধ্যে, ইজ স্লথ মানে সেটা হলো আলস্য, স্লথ মানে আলস্য। আবার বলছে যে কেউ যদি খুব বেশি পরিমাণে অত্যধিক পরিমাণে পড়াশোনা করে, সবসময় বই নিয়ে বসে থাকে, সেটাও কিন্তু আবার আলস্য। টু ইউজ দেম তাদেরকে ব্যবহার করা, অর্থাৎ সেই পড়াশোনাকে ব্যবহার করা, টু মাচ অত্যধিক পরিমাণে, ফর অর্নামেন্ট অলঙ্করণের জন্য, ইজ অ্যাফেক্টেশন মানে সেটা হলো কৃত্রিমতা। অর্থাৎ কেউ একজন খুব বেশি পরিমাণে পড়াশোনা করছে মানেই তার কথার মধ্যে, ভাষার প্রয়োগের মধ্যে খুব বেশি অলঙ্করণ সে প্রয়োগ করবে, সেটা কিন্তু খুব কৃত্রিম দেখায়। মানে কেউ যদি খুবই ধরো কোনো একটা বই, যে বইয়ের খুব শক্ত বা কঠিন ভাষা, সেই ভাষাগুলো দীর্ঘদিন ধরে পড়ার ফলে সে যখন বাস্তবেও কোনো মানুষের সঙ্গে কথা বলছে, সেই কঠিন ভাষা প্রয়োগ করছে তাদের সামনে, তাদের সাথে সেই ভাষাতে কথা বলছে, সেটা কিন্তু খুবই কৃত্রিম লাগে, সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না, এবং তাদের বুঝতেও অসুবিধা হয়। তো সেটাকেই বলছে যে খুব বেশি পরিমাণে এই যে কৃত্রিমতা, এই যে অলঙ্করণের ব্যবহার তাদের কথার মধ্যে, সেটা কিন্তু খুব কৃত্রিম দেখায়। টু মেক জাজমেন্ট মানে বিচার করা, হোললি পুরোপুরিভাবে, বাই দ্য রুলস তাদের নিয়মের দ্বারা। অর্থাৎ কেউ হয়তো কোনো একটা বই পড়লো, সেই বইটা হয়তো অনেক পুরনো, কোনো প্রাচীন কোনো লেখকের লেখা, এবং সেই বইয়ের মধ্যে যে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে, যে রুল বা নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো পড়ে তার মাধ্যমে যদি কেউ বিচার করে, ইজ দ্য হিউমার অফ এ স্কলার, স্কলার মানে পণ্ডিত, আর হিউমার মানে কৌতুক, মানে সেটা ওই স্কলারের কৌতুক বা একটা হাস্যকর বিষয় হয়ে যায়। যে পুরনো ধ্যান ধারণা নিয়ে, পুরনো সমস্ত নিয়ম নিয়ে বিচার বিশ্লেষণ করলে তো চলবে না, আমাদেরকে আধুনিক নিয়ম অনুযায়ী, আধুনিক প্রেক্ষাপটে সেগুলোকে আধুনিক নিয়ম অনুযায়ী বিচার বিশ্লেষণ করতে হবে। তো কেউ যদি সেই পুরনো বইয়ের সেই সমস্ত নিয়ম মেনে সব কিছু করতে যায়, সেটা কিন্তু হাস্যরস হয়ে যায়। দে পারফেক্ট নেচার, দে বলতে এখানে স্টাডিজের কথা বলা হয়েছে, অর্থাৎ অধ্যয়ন। অধ্যয়ন কী করে? পারফেক্ট মানে নিখুঁত করে, নেচার মানে আমাদের স্বভাবকে বা আমাদের প্রকৃতিকে আমাদেরকে পারফেক্ট করে, নিখুঁত করে। অ্যান্ড আর পারফেক্টেড, এবং এই স্বভাবটা পারফেক্টেড মানে নিখুঁত হয় বাই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার দ্বারা। অর্থাৎ শুধুমাত্র বই পড়লেই হবে না, তার সাথে বাস্তবের যে অভিজ্ঞতা সেগুলোও কিন্তু আমাদের যে স্বভাব বা প্রকৃতিকে সেগুলোকে নিখুঁত করে। ফর কারণ ন্যাচারাল এবিলিটিস মানে স্বাভাবিক বা সহজাত যে সক্ষমতা আমাদের মধ্যে থাকে সেটা, আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস সেগুলো স্বাভাবিক বা প্রাকৃতিক উদ্ভিদের মতো, দ্যাট নিড প্রোনিং যেগুলোকে ছাঁটার প্রয়োজন হয়, বাই স্টাডি পড়াশোনার দ্বারা। অর্থাৎ জন্মগত বা সহজাতভাবে আমাদের মধ্যে কিছু প্রবৃত্তি বা কিছু স্বভাব আমাদের মধ্যে গড়ে ওঠে, তো সেগুলোকে কখনো কখনো পড়াশোনার মাধ্যমে ছেঁটে সঠিক রূপদান করার প্রয়োজন পড়ে। যেমন একটা গাছের সঙ্গে কেন তুলনা করা হয়েছে এখানে, তোমরা ভেবে দেখো, ধরো কোনো একটা গাছ তোমাদের বাড়ির পাশে রয়েছে, সেটা দীর্ঘদিন ধরে রয়েছে এবং সেটাকে কোনোভাবে ছাঁটা হচ্ছে না, তো সেটা একটা বিরাট আকার ধারণ করে, হয়তো কোনো কারেন্টের তারে তার ডালপালাগুলো চলে গেল, বা ধরো কারো বাড়ির ছাদে এসে পড়লো, বা কারো জানালার মধ্যে এসে ঢুকে যাচ্ছে, তো খুব অসুবিধার সৃষ্টি হয়। সেই কারণে কখনো কখনো সেই গাছটাকে গাছের ডালপালা ছাঁটার প্রয়োজন হয়। ঠিক একইভাবে আমাদের প্রকৃতিকেও, আমাদের স্বভাবকেও কিন্তু এই পড়াশোনা মানে ছেঁটে একদম উপযুক্ত ঠিকঠাকভাবে তৈরি করে দেয়। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস এবং পড়াশোনা নিজেরাই, ডু গিভ ফোর্থ মানে দেয়, ডাইরেকশানস মানে নির্দেশ, টু মাচ অত্যধিক পরিমাণে, অ্যাট লার্জ ব্যাপকভাবে, এক্সেপ্ট মানে ছাড়া, দে বি বাউন্ডেড ইন তারা সীমাবদ্ধ হবে, বাই এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার দ্বারা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র অত্যধিক পরিমাণে পড়াশোনা করলেই হবে না, তার সাথে বাস্তব অভিজ্ঞতারও দরকার, যে বাস্তব অভিজ্ঞতাগুলো পড়াশোনার সাহায্য নিয়ে আমাদের সমস্ত, আগেই যেটা বললাম যে আমাদের স্বভাবকে এবং আমাদের সমস্ত যে কাজকর্ম সেগুলোকে সঠিক পথে পরিচালিত করবে। ক্র্যাফটি মেন চতুর মানুষেরা, কন্টেম স্টাডিজ, কন্টেম মানে নিন্দা করা, চতুর মানুষেরা স্টাডি বা পড়াশোনাকে নিন্দা করে। সিম্পল মেন মানে সাধারণ মানুষেরা, অ্যাডমায়ার দেম তাদের প্রশংসা করে, অর্থাৎ পড়াশোনার প্রশংসা করে। অ্যান্ড ওয়াইজ মেন এবং জ্ঞানী লোকেরা, ইউজ দেম তাদের ব্যবহার করে।
অর্থাৎ যারা চতুর মানুষ হয় তারা হয়তো দেখতে পাবে অনেকে হয়তো মানে অনেক শিক্ষিত নয়, কিন্তু তারা অনেক বিশাল বাড়ি গাড়ি টাকা পয়সা করেছে। তো সেই সমস্ত চতুর মানুষেরা তারা পড়াশোনাকে নিন্দা করে, মানে একদম পছন্দ করে না। সিম্পল মেন অ্যাডমায়ার দেম, যারা খুবই সাধারণ মানুষ হয়, হয়তো গরিব কিন্তু খুবই সাধারণ মানুষ, তারা দেখবে বাড়ির ছেলে মেয়েদের বলছে যে ভালো করে পড়াশোনা করো, ওর মতো হতে হবে, ওর মতো বড় হতে হবে, এরকম বলে। তো তারা কিন্তু পড়াশোনার খুবই প্রশংসা করে, এবং যারা শিক্ষিত মানুষ হয় তাদেরকে কিন্তু খুবই সম্মানের চোখে দেখে। অ্যান্ড ওয়াইজ মেন, এবং যারা জ্ঞানী হয় তারা কি করে, ইউজ দেম, সেই পড়াশোনাকে তারা কাজে লাগায়, নিজেদের সমস্ত কাজে এবং বাস্তবিক জীবনে প্রয়োগ করে। ফর, কারণ দে টিচ নট, তারা শেখায় না, অর্থাৎ এই জ্ঞানী মানুষেরা শেখায় না দেয়ার ওন ইউজ, তাদের নিজের ব্যবহার, অর্থাৎ তারা পড়াশোনাকে কীভাবে তাদের জীবনে কাজে লাগাচ্ছে সেটা কিন্তু তারা, যেহেতু জ্ঞানী, তারা কিন্তু দেখায় না বা কাউকে শেখায় না। বাট দ্যাট ইজ এ উইজডম, কিন্তু সেটা একটা জ্ঞান উইদাউট দেম, সেটা ছাড়াই, অর্থাৎ ওই পড়াশোনাকে ছাড়াই হয়তো কিছু একটা জ্ঞান তাদের মধ্যে আছে। অ্যান্ড অ্যাবভ দেম, এবং সেটা ছাড়িয়ে, অর্থাৎ পড়াশোনাকে ছাড়িয়ে। ওয়ান বাই অবজারভেশন, যেটা জয় করা হয় নিরীক্ষণের দ্বারা বা পর্যবেক্ষণের দ্বারা। অর্থাৎ যারা জ্ঞানী মানুষ তারা তো কীভাবে তারা তাদের পড়াশোনাটাকে কাজে লাগাচ্ছে সেটা যেমন অন্যদের শেখায় না, এবং তাদের মধ্যে কিছু একটা বিষয় থাকে যেটা কিন্তু এই পড়াশোনার উপরে, পড়াশোনার ঊর্ধ্বে, এবং সেটা শুধুমাত্র এই পড়াশোনার দ্বারা অর্জন করা হয় না, সেটা কিন্তু তার অভিজ্ঞতার দ্বারা, পর্যবেক্ষণের দ্বারা, তারা চারপাশে যা কিছু দেখে, যা অভিজ্ঞতা লাভ করে সেটার দ্বারা কিন্তু অর্জন করা হয়, শুধুমাত্র পড়াশোনার দ্বারা নয়। এরপর বলছে রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট। রিড মানে হচ্ছে পড়া, নট টু কন্ট্রাডিক্ট মানে দ্বন্দ্ব করায় না, অ্যান্ড কনফিউট এবং অন্যকে মিথ্যে প্রমাণিত করায় না। অর্থাৎ রিড বলতে এখানে পড়াশোনার কথাই বলা হয়েছে, বলছে পড়াশোনা কাউকে দিয়ে দ্বন্দ্ব করায় না কোনো কিছুর বিরুদ্ধে, বা কাউকে মিথ্যে প্রমাণিতও করায় না। মানে তুমি পড়াশোনা করে অনেক জ্ঞানী হলে, দিগ্গজ হলে, তার মানে কিন্তু এই নয় যে তুমি কারোর সঙ্গে দ্বন্দ্ব করবে, মানে কোনো কিছু নিয়ে বিরোধিতা করবে বা কনফিউট করবে, কাউকে মিথ্যে প্রমাণিত করবে, কাউকে ভুল প্রমাণিত করবে, যে না আমি যেহেতু জ্ঞানী, আমি যা বলছি সব ঠিক এবং তুমি যা বলছো ঠিক নয়, তোমাকে আমি মিথ্যে প্রমাণিত করে দিলাম, এরকম কিন্তু নয়। পড়াশোনা কিন্তু এটা করতে বলে না। নট টু বিলিভ, না তো বিশ্বাস করতে বলে। অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড, এবং মেনে নিতে বলে। অর্থাৎ কোনো জিনিস যেটা হয়তো তুমি শুনলে, শোনা মাত্রই তুমি বিশ্বাস করে নিলে, ধ্রুব সত্য হিসেবে মেনে নিলে, বা টেক ফর গ্র্যান্টেড কোনো কিছুর সঙ্গে মানিয়ে নিলে, সেটা ভুল হলেও সেটার সঙ্গে মানিয়ে নিলে, এটাও কিন্তু পড়াশোনা বলে না যে তোমরা এটা করো। নট টু ফাইন্ড, না তো খোঁজায়। টক অ্যান্ড ডিসকোর্স, টক মানে কথাবার্তা, অ্যান্ড ডিসকোর্স মানে হচ্ছে কথোপকথন বা আলোচনা। না তো পড়াশোনা কোনো কথাবার্তা বা আলোচনার মানে কোনো টপিক বা বিষয় খুঁজতে শেখায়। বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, ওয়ে মানে এখানে বিচার করা, অ্যান্ড কনসিডার মানে বিবেচনা করা, বরং বিচার বিবেচনা করতে শেখায়। তাহলে এই পুরো লাইনটার মানে কি হলো, রিড বা পড়াশোনা তোমার মধ্যে জ্ঞানের সঞ্চার করে ঠিকই, কিন্তু পড়াশোনা কখনোই তোমাকে দিয়ে কোনো কিছুর বা কারোর বিরোধিতা করা শেখায় না, বা কোনো কিছু কনফিউট করা, বা কাউকে মিথ্যে প্রমাণিত করা, বা কাউকে ভুল প্রমাণিত করতে কিন্তু বলে না। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড, না তো কোনো কিছুকে একদম ধ্রুব সত্য হিসেবে শোনা মাত্রই বিশ্বাস করে নিতে বলে, না তো তোমাকে কোনো ভুল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বলে, না তো কোনো টক বা ডিসকোর্স অর্থাৎ কোনো কথাবার্তা বা আলোচনার কোনো টপিক খুঁজতে বলে, বরং পড়াশোনা কী করে, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, বরং বিচার বিবেচনা করতে বলে। মানে তুমি যা কিছু শুনছো তোমার অভিজ্ঞতার দ্বারা তুমি সব কিছুকে বিচার বিবেচনা করো। সাম বুকস আর টু বি টেস্ট, সাম বুকস মানে কিছু বই, আর হয় টু বি টেস্ট মানে স্বাদ নেওয়ার জন্য বা আস্বাদন করার জন্য। মানে কিছু বই আছে যেগুলোকে শুধুমাত্র আস্বাদন করতে হয়, যেমন আমরা খাবার আস্বাদন করি, হয়তো পুরো খাবারটা খাই না, শুধুমাত্র তার টেস্টটা নেওয়ার জন্য একটু আস্বাদন করি খাবারটাকে। তো সেরকমই কিছু বই আছে যেগুলোকে শুধুমাত্র আস্বাদন করার জন্য। যেমন ধরো কোনো গল্পের বই তোমরা হয়তো পড়লে, গল্পের বইটা সেটা বারবার পড়ার জন্য নয়, হয়তো পড়লে হয়তো আনন্দ হচ্ছে, মজা লাগছে পড়তে, তো গল্পের বইটা একবার পড়ে নিলে ব্যাস, এরপর বারবার যে পড়বে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আদার্স টু বি সোয়ালোড, অন্যান্য বই টু বি সোয়ালোড মানে গিলে ফেলা হবে। যেমন ধরো তোমাদের পাঠ্য বই, যেটাকে তোমাদের পুরো গিলে ফেলতে হয়, সেই সেন্সে ব্যবহার করা হচ্ছে। মানে যেহেতু তোমাদের পরীক্ষা হবে, তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর ভালো করে রেডি করতে হবে, তাই পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে তোমাদের বইগুলোকে পড়তে হবে, যাতে তোমরা ভালো করে পরীক্ষায় উত্তর দিতে পারো। তো সেই ধরনের বইয়ের কথা এখানে বলা হয়েছে। অ্যান্ড সাম ফিউ, এবং অল্প কিছু বই টু বি চিউড মানে চেবানো হবে, অ্যান্ড ডাইজেস্টেড এবং হজম করে নেওয়া হবে। কিছু বই যেমন এখানে, যেমন ধরো কোনো ধর্মগ্রন্থ বা কোনো উপদেশমূলক কোনো বই, সেই ধরনের বইয়ের কথা এখানে বলা হয়েছে। সেগুলোকে কী করা হবে, চিউড মানে চেবানো হবে, অ্যান্ড ডাইজেস্টেড এবং হজম করে নেওয়া হবে। মানে সেই ধরনের বইয়ের মধ্যে যে উপদেশমূলক বিষয়টা রয়েছে, যে বা ধর্মীয় যে সমস্ত বিষয়গুলো, সেগুলোকে তোমাদের নিজের মধ্যে নিয়ে নিতে হবে।
যেমন ধরো যদি আমরা আখের কথা বলি, আমরা যখন আখ খাই কী করি, আখটাকে চেবাই, চিবিয়ে তার যে রসটা সেটা নিজেদের মধ্যে নিয়ে নিই, তারপর চিবড়েটা তো ফেলে দিই। তো সেইভাবেই এই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে যে ধর্মগ্রন্থ বা উপদেশমূলক গ্রন্থ সেগুলোকে পুরোটাকে পড়ার পর তার মধ্যে যে মূল যে বিষয়টা, যে নীতিকথা সেই বা যেটা আমাদের করা উচিত বা ধর্মীয় ক্ষেত্র, সেই বিষয়টাকে আমাদের নিজেদের মধ্যে নিয়ে নিতে হবে যাতে আমরা আগামী জীবনে সেটাকে কাজে লাগাতে পারি। দ্যাট ইজ, সেটা হয় সাম বুকস, কিছু বই, আর টু বি রেড, মানে পড়া হবে, অনলি ইন পার্টস, শুধুমাত্র কিছু অংশে। মানে কিছু বই আছে যেগুলোকে শুধুমাত্র কিছু অংশে পড়া হবে, মানে পুরো বইটা পড়া হবে না, কিছু কিছু অংশ পড়া হবে। আদার্স টু বি রেড, অন্যান্য বই পড়া হবে, বাট নট কিউরিয়াসলি, কিন্তু খুব উৎসাহের সঙ্গে নয়। মানে কিছু বই পড়া হবে ঠিকই, কিন্তু খুব উৎসাহের সঙ্গে পড়া হবে না, কৌতূহলের সঙ্গে পড়া হবে না। অ্যান্ড সাম ফিউ, এবং কিছু বই টু বি রেড, মানে পড়া হবে হোললি, পুরোপুরিভাবে। যেমন ধরো আমি বললাম তোমাদের পাঠ্য বই, যেটাকে পুরোপুরিভাবে পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে যাতে ভালো করে তোমরা আত্মস্থ করতে পারো। তো এই সমস্ত বইগুলো কীভাবে পড়া হবে? অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন। ডিলিজেন্স মানে অধ্যাবসার দ্বারা, অ্যান্ড অ্যাটেনশন এবং মনোযোগের দ্বারা। তো পাঠ্য বই তো তোমাদের মনোযোগ দিয়েই পড়তে হবে, তোমাদের পড়তে না ভালো লাগলেও কিন্তু পড়তে হবে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। এরপর বলছে সাম বুকস, কিছু বই, অলসো মে বি রেড, মানে পড়া হতে পারে, বাই ডেপুটি, সহকারীর দ্বারা। যেমন ধরো কোনো সিনিয়র লয়ার তার কোনো জুনিয়র লয়ার বা তার কোনো সহকারী রয়েছে, তাকে দিয়ে কোনো একটা বই মানে সার সংক্ষেপ করে পড়ে নিচ্ছে। মানে তার হয়তো পড়ার সময় নেই, কিন্তু কিছু বিষয় বা কিছু পয়েন্ট তার জানার আছে, সেগুলো তাকে দিয়ে পড়িয়ে নিচ্ছে। অ্যান্ড এক্সট্র্যাক্টস, এবং তার মধ্যে যে সার সংক্ষেপ বা মূল যে বিষয়টা, মেড অফ দেম, তার তৈরি করা হয়, অর্থাৎ ওই যে বইটার মধ্যে যে সার সংক্ষেপ তৈরি করা হয় সেটা বাই আদার্স, অন্যদের দ্বারা। বাট দ্যাট উড বি অনলি, কিন্তু সেটা হবে শুধুমাত্র ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, মানে অল্প গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট, তর্ক বিতর্কের ক্ষেত্রে। মানে অল্প গুরুত্বপূর্ণ তর্ক বিতর্কে সেই সারসংক্ষেপটা ব্যবহার করা যেতে পারে, তার মধ্যে থেকে যে বিষয়টা উঠে আসবে, যেটা উত্থাপিত হবে, সেটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ তর্ক বিতর্কের ক্ষেত্রে কিন্তু ওইভাবে সারসংক্ষেপ করে পড়লে হবে না, থরলি পুরোটা ভালোভাবে পড়তে হবে। অ্যান্ড দ্য মিনার শর্ট বুকস, এবং কম গুরুত্বের বইয়ের। এলস ডিস্টিল্ড বুকস, আর সংক্ষেপিত বইগুলি আর লাইক, মানে সেগুলো কেমন, কমন ডিস্টিল্ড ওয়াটার্স, মানে পরিশুদ্ধ জলের মতো। ফ্ল্যাশি থিংস, মানে চাটুকদার জিনিস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কিছু বই আছে যেগুলোকে কিন্তু অন্যদের দ্বারা, কোনো সহকারীর দ্বারা সারসংক্ষেপ করে ছোট করে পড়ে নেওয়া যেতে পারে, সেগুলো কিন্তু খুব কম গুরুত্বের বিষয় এবং সেগুলো কম গুরুত্বপূর্ণ আলাপ আলোচনার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবং এই যে সংক্ষেপিত বইগুলো, সেগুলো কেমন, সেগুলো ঠিক পরিশুদ্ধ জলের মতো চাটুকদার জিনিস, অর্থাৎ যার কোনো স্বাদ নেই। ঠিক যেমন আমরা পরিশুদ্ধ জল যখন খাই, যখন ফিল্টার জল আমরা খাই, তখন দেখবে যে সেই জলের খুব একটা স্বাদ পাওয়া যায় না, শুধুমাত্র তৃষ্ণাই মেটে। তো এটাও ঠিক সেরকম। রিডিং মেকথ এ ফুল ম্যান। রিডিং মানে পঠন বা পড়া, মেকথ হলো মেক্সের ওল্ড ফর্ম। তাহলে রিডিং মেকথ মানে পড়া তৈরি করে এ ফুল ম্যান, একজন পূর্ণ মানুষ। কনফারেন্স মানে আলোচনা, এ রেডি ম্যান, একজন প্রস্তুত মানুষকে তৈরি করে, অর্থাৎ যিনি সর্বসময় প্রস্তুত থাকেন, মানে কোন প্রশ্নের উত্তরে কি বলতে হবে, কোন কথার প্রত্যুত্তরে কি জবাব দিতে হবে, তার জন্য সবসময় প্রস্তুত থাকেন। অ্যান্ড রাইটিং, এবং লেখা, অ্যান্ড এক্স্যাক্ট ম্যান, একজন যথাযথ মানুষকে তৈরি করে। অ্যান্ড দেয়ারফোর, এবং সেই কারণে, ইফ এ ম্যান, যদি একজন মানুষ, রাইট লিটিল, অল্প লেখে, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তার বিরাট স্মৃতিশক্তি থাকা প্রয়োজন। অর্থাৎ কোনো মানুষ যদি অল্প লেখে, তার মানে তিনি বাকি সমস্ত জিনিসটা তার মেমোরিতে, তার স্মৃতিতে ধরে রাখছেন, তাই তিনি অল্প লিখছেন, তাই তার বিরাট একটা স্মৃতিশক্তি থাকা প্রয়োজন। ইফ হি কনফার লিটিল, যদি তিনি অল্প কথা বলেন, হি হ্যাড নিড হ্যাভ, তার থাকা প্রয়োজন, এ প্রেজেন্ট উইট, উপস্থিত বুদ্ধি। অ্যান্ড ইফ হি রিড লিটিল, এবং যদি তিনি অল্প পড়েন, হি হ্যাড নিড হ্যাভ, তার থাকা প্রয়োজন, মাচ কানিং, যথেষ্ট চতুরতা। টু সিম, যাতে মনে হয়, টু নো মানে সব কিছু জানে। এমন অনেক মানুষ আছে দেখবে যারা হয়তো সব কিছু জানে না, কিন্তু এমন ভাব করে যেন সব কিছু তারা জানে। তো সেটাই বলা হচ্ছে, টু সিম মানে তাকে দেখে মনে হবে, টু নো মানে সব কিছু যেন জানে। দ্যাট হি ডোথ নট, যেটা সে মোটেই নয়। এখানে ডোথ হলো ডাজের ওল্ড ফর্ম। হিস্ট্রিজ অর্থাৎ ইতিহাস, মেক মেন ওয়াইস, মানুষকে জ্ঞানী তৈরি করে। পোয়েটস উইটি, পোয়েটস মানে কবিরা, উইটি অর্থাৎ মানুষের মধ্যে রসত্ববোধ জাগিয়ে তোলে তাদের কবিতার মাধ্যমে। দ্য ম্যাথমেটিক্স মানে গণিত, সাটেল অর্থাৎ মানুষকে সূক্ষ্ম তৈরি করে। ন্যাচারাল ফিলোসফি মানে প্রাকৃতিক দর্শন, ডিপ মানুষকে গভীর করে, মানুষের মধ্যে গভীরতা জাগিয়ে তোলে। মোরাল গ্রেভ তাকে নৈতিকভাবে তাকে শিক্ষা দেয়। লজিক যুক্তি দেয়, যুক্তি প্রদান করে। অ্যান্ড রেটোরিক এবং তাকে অলঙ্কার শাস্ত্র প্রদান করে, সেই অলঙ্কার শাস্ত্রে তাকে পারদর্শী করে তোলে। এবেল টু কন্টেন্ট, যাতে সে এবেল মানে সক্ষম হয়, টু কন্টেন্ট বিবাদ করতে বা তর্ক বিতর্ক করতে যাতে সে সক্ষম হয়। এর পরের লাইনটা লক্ষ্য করো, বলছে
অ্যাবিউট স্টাডিয়া ইন মোডস। এই লাইনটা নেওয়া হয়েছে একজন রোমান পোয়েট ওভিডের হেরোডাইস নামক গ্রন্থ থেকে। এই লাইনটার মানে কি? স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স। স্টাডিজ মানে পড়াশোনা, পাস ইনটু প্রবেশ করে, অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স এবং আচার আচরণকে প্রভাবিত করে। অর্থাৎ আমরা যত বই পড়ব সেই বই পড়ার মধ্য দিয়ে সেই বইয়ের যে শিক্ষাটা সেটা আমাদের মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে প্রবেশ করে এবং আমাদের আচার আচরণকে একটা রূপ দেয়, আমাদের চরিত্রকে একটা রূপ দেয়। সেই অনুযায়ী আমরা আচার আচরণ করি, আমাদের আচার আচরণের মধ্যে একটা প্রভাব বিস্তার করে সেই পড়াশোনাটা, সেটা এখানে বলছে। এরপর বলছে নে, না, দেয়ার ইজ নো স্টোন। এখানে স্টোন মানে বাধা, কোনো বাধা নেই, অর ইম্পেডিমেন্ট অথবা প্রতিবন্ধকতা নেই, ইন দ্য উইট বুদ্ধির মধ্যে, বাট মে বি রট আউট যেটা উপযুক্ত করতে পারে না, বাই ফিট স্টাডিজ উপযুক্ত অধ্যয়নের দ্বারা বা উপযুক্ত পড়াশোনার দ্বারা। মানে এখানে বলা হচ্ছে যে আমাদের বুদ্ধির মধ্যে এমন কোনো প্রতিবন্ধকতা বা বাধা নেই যেটাকে উপযুক্ত পড়াশোনার দ্বারা ঠিকঠাক করা যায় না। মানে আমাদের বুদ্ধির মধ্যে যদি কোনো খামতিও থেকে থাকে সেটা কিন্তু সঠিক পড়াশোনার দ্বারা সেটাকে, সেই খামতি মিটিয়ে ফেলা যায়। এমন কোনো কিছু নেই যেটাকে সঠিক পড়াশোনার দ্বারা ঠিক করা যায় না। লাইক যেমন অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি, যেমন শরীরের বিভিন্ন রোগ, মে হ্যাভ তাদের থাকে, অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস মানে উপযুক্ত ব্যায়াম। এখন শরীরের বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকম ব্যায়াম করতে বলা হয়, সেই ব্যায়ামের মাধ্যমে শরীরের রোগের উপশম করা হয়, সেগুলোর কথা বলা হচ্ছে। এরপরে দেখো উদাহরণ দিয়ে বলা হয়েছে বোলিং মানে বল করা, ইজ গুড ভালো, ফর দ্য স্টোন। স্টোন মানে শুনে থাকবে অনেকের শরীরে স্টোন হয়, পাথর হয়, কারো গল ব্লাডারে হয়, কারো আবার কিডনিতে হয়, তো সেই স্টোনের জন্য এই বোলিং কিন্তু ভালো। অ্যান্ড রেঞ্জ এবং কিডনির জন্যও ভালো। শুটিং মানে তীর ছোড়া, ফর দ্য লাংস ফুসফুসের জন্য ভালো, অ্যান্ড ব্রিস্ট এবং হৃদযন্ত্রের জন্য ভালো। জেন্টাল ওয়াকিং মৃদু হাঁটা চলা, ফর দ্য স্টোম্যাক মানে পেটের জন্য ভালো। রাইডিং মানে ঘোড়া চড়া, ফর দ্য হেড মাথার জন্য ভালো, অ্যান্ড দ্য লাইক এবং ওই রকম। সো সুতরাং ইফ এ ম্যানস উইট যদি একজন মানুষের বুদ্ধি বি ওয়ান্ডারিং মানে বিক্ষিপ্ত হয়, মানে এদিক ওদিক চলে যায়, লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স তাকে গণিত পড়তে দাও। ফর কারণ, ইন ডেমনস্ট্রেশনস মানে সমস্যা সমাধানে, ইফ হিজ উইট যদি তার বুদ্ধি বি কল্ড অ্যাওয়ে মানে ফিরে না আসে, যখন সে সমস্যা সমাধান করবে সেই সময় যদি তার মাথা কাজ না করে, যদি তার বুদ্ধিটা কাজ না করে, যেন তার কাছে যদি ফিরে না আসে, নেভার সো লিটল যদি একটুও না আসে, একটুও সে যদি কিছু বুঝতে না পারে, তাহলে হি মাস্ট বিগিন এগেইন সে অবশ্যই আবার শুরু করবে, মানে প্রথম থেকে আবার সে অবশ্যই শুরু করবে। ইফ যদি হিজ উইট তার বুদ্ধি বি নট অপ্ট মানে যোগ্য না হয়, টু ডিস্টিংগুইশ আলাদা করতে, অর ফাইন্ড ডিফারেন্সেস অথবা পার্থক্য খুঁজে বের করতে, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান তাকে স্কুলম্যানদের বই অধ্যয়ন করতে দাও। অর্থাৎ বিভিন্ন জিনিসের মধ্যে বা দুটি জিনিসের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা যদি কোনো মানুষের বুদ্ধি খুঁজে বের করতে না পারে, তাহলে তাকে কী করতে হবে? লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, তাহলে তাকে স্কুলম্যানদের বই বা লেখা অধ্যয়ন করতে দাও। এই স্কুলম্যান কারা? স্কুলম্যান হলো মধ্যযুগীয় ইউরোপের একদল দার্শনিক এবং ধর্মশাস্ত্র বিশেষজ্ঞ, যারা বিভিন্ন জিনিসের মধ্যে পার্থক্য করতে খুবই দক্ষ ছিলেন, তাদেরকেই বলা হতো স্কুলম্যান। তো এই স্কুলম্যানদেরই বই বা লেখাকে অধ্যয়ন করতে বলা হয়েছে। ফর কারণ, দে আর সাইমিনি সেক্টরস, কারণ তারা হলো সাইমিনি সেক্টরস। এই সাইমিনি সেক্টরস মানে কি? দেখো পরের ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে স্প্লিটার্স অফ হেয়ার্স মানে চুলচেরা বিশ্লেষক, অর্থাৎ যে কোনো জিনিসকে তারা চুলচেরা বিশ্লেষণ করতে পারেন, সেই জন্য তাদেরকে বলা হতো চুলচেরা বিশ্লেষক, আর তারাই হলেন স্কুলম্যান। ইফ হি বি নট অপ্ট যদি সে যোগ্য না হয়, টু বিট ওভার ম্যাটার্স মানে বাদানুবাদ করতে বা কোনো বিষয়ে তর্ক বিতর্ক করতে যদি সে যোগ্য না হয়, যদি সে সক্ষম না হয়, অ্যান্ড টু কল আপ এবং সে যদি স্মরণ করতে না পারে, ওয়ান থিং একটা জিনিসকে, টু প্রুভ মানে প্রমাণ করার জন্য, অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার এবং অন্য আরেকটাকে ব্যাখ্যা করতে, এই কাজগুলো করতে সে যদি সক্ষম না হয়, তাহলে লেট হিম স্টাডি দ্য লয়ার্সেস কেসেস, তাহলে তাকে লয়ার অর্থাৎ উকিলদের কেস বা তাদের যে কাজকর্মের যে বিবরণী সেগুলোকে অধ্যয়ন করতে হবে, সেগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। সো সুতরাং এভরি ডিফেক্ট প্রত্যেক ত্রুটি অফ দ্য মাইন্ড মানে মনের, সুতরাং মনের প্রত্যেক ত্রুটি বা মনের যে অসুখ, মন আমাদের তো শরীরের সাথে সাথে মনেরও অসুখ থাকে, তো সেই মনের ত্রুটি বা মনের অসুখ মে হ্যাভ মানে রয়েছে এ স্পেশাল রিসিট, রিসিট মানে এখানে উপশম, তাহলে মনের প্রত্যেকটা অসুখেরও উপযুক্ত বা বিশেষ উপশম রয়েছে, যার মাধ্যমে সেটাকে ছাড়িয়ে তোলা যায়। তো এই ছিল আজকে আমাদের টেক্সট, খুব ছোট একটি টেক্সট কিন্তু এর গভীর অর্থ রয়েছে। তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।